একটা লাইব্রেরি, যেখানে আসলে জমা ছিল প্রাচীন বিশ্বের প্রায় সব জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শন, সাহিত্য, লাখো স্ক্রল, হাজারো পণ্ডিতের গবেষণা, সবকিছু ছিল একটা লাইব্রেরিতে। কিন্তু আজ তার কিছুই অবশিষ্ট নেই, একদম ধ্বংস হয়ে গেছে। কিভাবে হারিয়ে গেল এই মানব সভ্যতার বিশাল ভান্ডার? আজকের এই ভিডিওতে আমরা আসলে সেই বিষয় নিয়েই আলোচনা করব, এবং যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো আলেকজান্দ্রিয়া লাইব্রেরি, সেটা মিশরে। আমরা সবাই জানি মিশরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরি আসলে ছিল পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি, এবং বলা হয়ে থাকে যে পৃথিবীর সকল জ্ঞান এক জায়গায় সমষ্টিগতভাবে ছিল। কিন্তু সেটা কিভাবে ধ্বংস হয়ে গেল সেটাই আসলে আজকে আমরা জানবো। আহ, ঘটনাটা হয় আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর তার সাম্রাজ্যটা আসলে ভাগ হয়ে যায়, এবং সেটা হয়ে যায় সেনাপতিদের মধ্যে। আর মিশরের দায়িত্ব পান টলেমি, যিনি আসলে প্রতিষ্ঠা করেন টলেমাইক রাজবংশ। আর খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীর দিকে টলেমি প্রথম বা টলেমি দ্বিতীয়, ওই সময়টাতে আর কি আলেকজান্দ্রিয়া শহরে প্রতিষ্ঠিত হয় গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া। উদ্দেশ্য ছিল বিশাল পৃথিবীর সব জ্ঞান এক জায়গায় সংগ্রহ করা। রাজকীয় নির্দেশে আলেকজান্দ্রিয়া বন্দরে আসা প্রতিটা জাহাজ তল্লাশি করা হতো, এবং জাহাজে থাকা যে কোনো বই বা স্ক্রল, মানে তখন বইকে আসলে স্ক্রল বলা হয়, বই বা স্ক্রল বাজেয়াপ্ত করে তার কপি তৈরি করে মূল কপি লাইব্রেরিতে রেখে দেওয়া হতো, এবং কপিটা আসলে সেই জাহাজে আবার ফেরত দিয়ে দেওয়া হতো। এটা জোরে করা হতো আর কি। এভাবে ধীরে ধীরে লাইব্রেরিতে জমা হয় কয়েক লাখ স্ক্রল, গ্রিক, মিশরীয়, বেবিলনীয়, ভারতীয় নানা সভ্যতার জ্ঞান ভান্ডার। মানে সোজা কথায় এটা একটা কালেকটিভলি এনসাইক্লোপিডিয়া, তখনকার সময়ের এনসাইক্লোপিডিয়া ছিল এটা। লাইব্রেরির সাথে যুক্ত ছিল মিউজিয়াম নামে একটা গবেষণা প্রতিষ্ঠান, যেখানে কাজ করতেন সেই যুগের সবচেয়ে বিখ্যাত পণ্ডিতরা, ইউক্লিড, আর্কিমিডিস, এবং আহ, আরো যত বিখ্যাত পণ্ডিত যারা ছিলেন তারা কাজ করতেন। যিনি পৃথিবীর আরেকজন ছিল এরাটোস্থেনিস, নামটা একটু কঠিন, এরাটোস্থেনিস, যিনি পৃথিবীর পরিধিটা প্রায় নিখুঁতভাবে হিসাব করতে পেরেছিলেন। এরকম আরো অনেক বড় বড় রথী মহারথীর গবেষণা আসলে এই লাইব্রেরিতে ছিল। তো লাইব্রেরির পতনটা আসলে কিভাবে হলো? পতনটা হলো, এখানে একটা জিনিস স্পষ্ট করে নেওয়া দরকার যে আলেকজান্দ্রিয়া লাইব্রেরির কোনো একটা নির্দিষ্ট দিনে একটা মাত্র ঘটনায় ধ্বংস হয়ে গেছে বিষয়টা এমন না। শতাব্দীর পর শতাব্দী ধরে ধীরে ধীরে এর অবক্ষয় ঘটে, এবং একাধিক ঘটনার মধ্য দিয়ে আসলে পতনটা হয়। এবং ইতিহাসবিদদের মধ্যে এটা নিয়ে অনেক বিতর্ক থাকে। ইতিহাস আসলে একদম খুব ক্লিয়ার কাট কোনো কনসেপ্ট না। এটা তো স্বাভাবিকভাবে আমরা জানি যে অনেক কিছুই আহ, পরিবর্তন, পরিমার্জন এবং অনেক কিছু চেঞ্জ করা হয়। তো এটা একদম আহ, একদম একুরেট বিষয়টা ধরে নেওয়া যায় না, তবে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে এটা নিয়ে। এবং প্রথম বড় আঘাতটা আসে খ্রিস্টপূর্ব 48 সালে। জুলিয়াস সিজার তখন আলেকজান্দ্রিয়ার গৃহযুদ্ধে জড়িয়ে পড়েন, আর বন্দরে থাকা শত্রুপক্ষের জাহাজে আগুন ধরিয়ে দেন। সেই আগুন বন্দর এলাকা থেকে ছড়িয়ে শহরের কিছু অংশে ছড়িয়ে পড়ে, এবং প্রাচীন লেখক প্লুতার্ক ও অন্যান্যদের বিবরণ অনুযায়ী এই আগুন লাইব্রেরির কাছাকাছি গুদামে রাখা কিছু স্ক্রল বা বই পুড়ে যায়। যদিও লাইব্রেরির মূল ভবনটা আসলে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছিল কিনা তখনই, সেটা নিয়েও আবার ইতিহাসবিদদের মধ্যে কন্ট্রোভার্সারি আছে। এর মধ্যে ৪র্থ শতাব্দীর শেষ দিকে রোমান সাম্রাজ্য যখন খ্রিস্ট ধর্ম রাষ্ট্রধর্ম হয়ে হয়ে যায়, তখন পৌত্তলিক মন্দিরগুলো ভাঙার নির্দেশ আসে। খ্রিস্ট ধর্ম যখন রাষ্ট্রধর্ম হয়ে যায় রোমান সাম্রাজ্যে, তখন পৌত্তলিক যেই মন্দিরগুলো আছে সেগুলোকে ভাঙার একটা নির্দেশ আসে উপর মহল থেকে। এবং ৩৯১ খ্রিস্টাব্দে অনেক মানে তখনকার সময়ে ৩৯১ খ্রিস্টাব্দে আলেকজান্দ্রিয়ার সেরাপিয়াম মন্দির ধ্বংস করা হয়। এই মন্দির তখন লাইব্রেরির একটা শাখা বা অবশিষ্টাংশ রাখা ছিল বলে অনেক ঐতিহাসিকবিদ মনে করেন। এটা মন্দির হইলেও এটা লাইব্রেরির কিছু একটা অংশ ছিল। এই ঘটনাকেও আসলে অনেকে লাইব্রেরি ক্ষয়ের ধাপ হিসেবে দেখে। এবং ৭ম শতাব্দীতে আরব বাহিনী যখন মিশর জয় করে, তখন জনপ্রিয় কিংবদন্তি, আহ, তখনকার সময়ে যে খুব জনপ্রিয় একজন কিংবদন্তি ছিলেন, তখনকার সময়ের যে খলিফা ছিলেন
আরব খলিফা, তিনি খলিফার নির্দেশ দেন বইপত্র পুড়িয়ে শহরের গোসলখানার চুলা গরম করতে নির্দেশ দেন। এটা একটা বর্বরতম ঘটনা আসলে। এটা কেন করা হয়েছিল এটা নিয়ে আসলে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই, এবং আধুনিক ইতিহাসবিদদের একটা বড় অংশ এই কাহিনীকে সন্দেহের চোখে দেখেন। তারা বিশ্বাস করেন না যে আসলেই খলিফা এরকম একটা কাজ করছেন, এটা তারা বিশ্বাস করতে চান না, কারণ এই ঘটনা পুরো পুরো বিবরণটা আসলে পাওয়া যায় না, এবং ঘটনাটা ঘটছে প্রায় 600 বছর আগে। তো এটা কিছু গ্রন্থে উল্লেখ ছিল, সেই হিসেবে অনেক ইতিহাসবিদ বলে থাকেন। মূলত ইসলাম বিদ্বেষী যারা তারাই আসলে এটা বলে আর কি। ততদিনে মূল লাইব্রেরিটা আসলে এমনিতেও মানে অস্তিত্বহীন হয়ে গেছিল, এটার অনেক প্রমাণ আছে। তো এই গল্পটা আসলে অনেকেই বলে যে খলিফার নির্দেশে সেটাকে ধ্বংস করা হয়েছিল। আসলে সত্যি হলো লাইব্রেরির পতন কোনো একটা ভিলেনের গল্প না। রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কমে যাওয়া, সময়ের সাথে সাথে যত্নের অভাব, সবকিছু মিলে ধীরে ধীরে আসলে এই মহান লাইব্রেরি হারিয়ে যায়। এবং আমরা আসলে কি হারিয়েছি সেটাও জানা দরকার। লাইব্রেরিতে ঠিক কতগুলো বই ছিল, কতগুলো স্ক্রল ছিল, ঠিক কি কি হারিয়ে গেছে তার সম্পূর্ণ হিসাব কখনোই পাওয়া যাবে না। তবে ইতিহাসবিদরা মনে করেন প্রাচীন গ্রিক নাট্যকারদের অসংখ্য নাটক, জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, চিকিৎসা শাস্ত্রের গবেষণা সহ বহু সভ্যতার ইতিহাস, সভ্যতাগুলো কিন্তু দিন দিন সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়, বিলীন হয়ে যায়। সভ্যতার ইতিহাস সাধারণত কোথাও জমা রাখা থাকে না। তো সভ্যতার ইতিহাস নিয়ে যে এই গ্রন্থগুলো তখনকার সময়ে ছিল সেগুলো আসলে ধ্বংস হয়ে গেছে। তো সেই সভ্যতাগুলো আসলে আমাদের থেকে বা ইতিহাসগুলো আমাদের থেকে হারিয়ে গেছে। আমরা আজ যাদের নাম জানি, যেমন সোফোক্লিস বা ইউরিপিডিস, তাদের রচিত নাটকের কিছু ক্ষুদ্র অংশ আসলে পাওয়া গেছে, যেগুলো খুবই ক্ষুদ্র, তাদের ম্যাক্সিমাম গ্রন্থে চিরকালের জন্য আসলে হারিয়ে গেছে। আহ আলেকজান্দ্রিয়া লাইব্রেরির গল্পটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেয়। জ্ঞান কতটা মূল্যবান, আবার জ্ঞান কতটা ভঙ্গুর। জ্ঞানকে সংগ্রহ করতে হয়, এবং রাজনৈতিক পরিবর্তন, অবহেলা, শতাব্দীর পর শতাব্দী জমিয়ে রাখা সেই জ্ঞান নিমিষে হারিয়ে যায়। আমাদের সাথে প্রাণী বা অন্যান্য কুকুর, বিড়াল বা আদার্স প্রাণীদের পার্থক্য আসলে মূলত এক জায়গাতেই। সেটা হলো আমরা একটা প্রজন্ম আরেকটা প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি, সেটা হলো জ্ঞান। আর সেই জ্ঞানের কারণে আমরা এত দূর আসতে পারছি। এটা কখনো সম্ভব হতো না যদি আহ এক প্রজন্ম আরেক প্রজন্মকে তার যে সে যে জ্ঞান লাভ করছে সেই দোলনা থেকে কবর পর্যন্ত ওই সময়টাতে সে যা শিখছে, জানছে, তার যা গবেষণা, তার যা প্রাপ্তি, সবকিছু লিপিবদ্ধ করে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারছে বলেই আমরা আজকে এত দূর আসতে পারছি। আমরা এখন চাঁদে চলে যেতে পারি, আমরা এখন অনেক কিছু করতে পারি, এক বোমা দিয়ে লাখখানিক মানুষ মেরে ফেলতে পারি। এটা যেমন ওপেনহাইমার যদি সেটা না করে যেতেন, সেটা যদি লিপিবদ্ধ না করে যেতেন, তাহলে হয়তো বা সেটাও পাওয়া যেত না। না পাওয়া গেলে হয়তো ভালো ছিল। এখন তো নিমিষেই মানুষ মেরে ফেলে যায়, লাখখানিক মানুষ মেরে ফেলে যায়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একদিন অন্য কোনো টপিক দিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।